নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি দেবপ্রিয়া রয়েছি তোমাদের সাথে। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল রহস্য রোমাঞ্চতে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আবারও চলে এসেছি আরও একটা গায়ে কাঁটা দেওয়া ভয়ঙ্কর এপিসোড নিয়ে। আচ্ছা, তোমরা কি জানো যে কিছু স্পেসিফিক জিনিস আছে যেগুলো নেগেটিভ এনার্জি বা এন্টিটি দ্বারা পজেসড হওয়ার প্রবণতা খুবই বেশি? তার মধ্যে অন্যতম একটি জিনিস হচ্ছে পুতুল। এই জাতীয় এই কার্সড পুতুলগুলো নিয়ে নানান কুখ্যাত হন্টেড ঘটনা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে, যার মধ্যে বেশ কয়েকটা তোমরা শুনেই থাকবে। তো আজকের এপিসোড হতে চলেছে এরকমই একটি অভিশপ্ত পুতুলের ওপর। তো আর বেশি দেরি না করে আজকের এপিসোড শুরু করা যাক। তবে ঘটনা শুরু করার আগে আবারও বলে রাখি যে কোনো রকম কোনো কুসংস্কার অথবা অন্ধবিশ্বাসকে আমরা প্রশ্রয় দিই না। আমাদের চ্যানেলের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো তোমাদেরকে এন্টারটেইন করা। সেটা করতে পারলেই আমরা সার্থক। তবে আমাদের চ্যানেলের ঘটনাগুলো শুনে তোমাদের কিন্তু মনে হতেই পারে শুনতে ঠিক গল্পের মতো হলেও শুধুই কি গল্প? আজকের কাহিনী অভিশপ্ত পুতুল। আমার বান্ধবী লতা মারা যাওয়ার আগে আমি তার টেবিলে একটা পুতুল পড়ে থাকতে দেখি। পুতুলটা ছিল অনেক কিউট, তাই আমি কাউকে না বলেই সেই পুতুলটা নিজের ব্যাগে নিয়ে রেখে দিয়েছিলাম। লতা ছিল তার মা বাবার একমাত্র মেয়ে। দেখতেও ছিল সে অনেক সুন্দরী, পড়াশোনাতেও ছিল বেশ ভালো। কিন্তু কিভাবে যেন সবকিছু শেষ হয়ে গেল। লতা মারা যাওয়ার আগে স্কুলে আমাকে প্রায় বলতো যে সে নাকি বাঁচবে না, আর তার চোখের নিচে কালো দাগ পড়ে আছে, এমন যেন সে অনেক দিন না ঘুমিয়ে কাটিয়েছে। আমি অবশ্য তাকে ইয়ার্কি করে বলতাম, কিরে এত রাত জেগে পড়াশোনা করে কি লাভ? প্রতিবারই তো তুই ক্লাসে ফার্স্ট গার্ল হয়ে যাস, এবার না হয় আমিই হই। সে শুধু একটা মুচকি হাসি দিত। তার হাসিটাও ছিল অনেকটা মায়াবী। আচ্ছা, এখানে বলে রাখা ভালো যে সেও আমি একই স্কুলে পড়ি। ও তার রোল ছিল 1 আর আমার রোল ছিল 2। আমি একটা জিনিস প্রায় লক্ষ্য করতাম যে লতার ব্যাগে ওই পুতুলটা সব সময় থাকতো। তাকে অনেকবার জিজ্ঞাসা করেছিলাম পুতুলের ব্যাপারে, কিন্তু পুতুলের কথা বললেই সে কথা ঘুরিয়ে দিত বা এড়িয়ে যেত। আমি তার পুতুলটা দেখতে চাইতাম, কিন্তু সে দেখাতো না। বরং সে আমার সাথে মাঝে মাঝে ঝগড়া করত পুতুলটা নেওয়ার কথা বললে। সে আমার অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল। স্কুলে সবাই জানতো যে সে ও আমি বোনের মতো থাকি, কিন্তু মাঝে মাঝে আমাদের ঝগড়া দেখে সবাই অবাক না হয়ে পারতো না। তাই আমি তাকে ওই পুতুলের কথা আর বলতাম না। যদি সে আবার খেপে যায়, পুতুলটা এতটাই দামি ছিল যে সেটাকে সব জায়গায় সে নিয়ে যেত, হারিয়ে যাওয়ার ভয়। আমি তাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম যে তুই পুতুলটা কোথা থেকে কিনেছিস বলতো? আমিও বাবাকে বলে ঠিক এরকমই একটা পুতুল কিনবো। কিন্তু সে বলেনি আমায় দোকানের কথা। বলেছিল যে সে কুড়িয়ে পেয়েছে নাকি পুতুলটা। আমি মনে করেছিলাম যে হয়তো সে আমাকে দেবে না, তাই মিথ্যে কথা বলছে। সেদিন তাদের বাসা থেকে পুতুলটা আমি আমার ব্যাগে করে রুমে এনে রেখে দিয়েছিলাম, যদিও পরে তেমন আর মনে নেই আমার পুতুলের কথা। আমি রাতে যখন ঘুমিয়ে পড়ি, ঠিক মাঝরাতে কারোর পায়ের শব্দে আমার ঘুম ভেঙে যায়, আর অনেকটা পিপাসাও লেগেছিল। তাই নিজের রুম থেকে কিচেনে যাচ্ছিলাম পানি খেতে, কিন্তু পায়ের শব্দটা যেন স্পষ্টভাবে শোনা যাচ্ছিল। আমি ঘাড় ফিরিয়ে দেখলাম কই, কোথাও কিচ্ছু নেই। অনেকটা ঘাবড়ে গেলাম। মনকে বুঝালাম হয়তো আমারই মনের ভুল এটা। তাই কিচেনে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি খেয়ে কাঠ গলাটাকে ভিজিয়ে নিলাম। তারপর বিছানায় এসে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা মায়ের ডাকে কিচেনে গেলাম। মা ধমক দিয়ে বলল, তোর পুতুল কিচেনে কি করছে রে? তুই কি পুতুল কিচেনে এনে রেখেছিলি? আমি বললাম, কই, আমার তো তেমন কিছু মনে পড়ছে না। আমি তো পুতুলটা আলমারির উপরে রেখেছিলাম। যাই হোক, হয়তো আমি কোনো সময় কিচেনে এনেছিলাম পুতুলটাকে। বিষয়টাকে তেমন একটা গুরুত্ব দিইনি আমি সেই সময়। আজকে সকালটা বেশ ঝলমলে, সূর্যটাও দেখছি আজকে একটু তাড়াতাড়ি উঠেছে।
এদিকে আমার প্রাইভেটেরও সময় হয়ে যাচ্ছে, কি আর করার। হঠাৎ লতার কথা মনে পড়ে গেল। ইস, সে থাকলে কতই না মজা হতো। রোজ স্কুল যাওয়ার পথে করিম চাচার ফুচকার দোকান থেকে ফুচকা খেয়ে তারপর স্কুল যেতাম। মনটা নিমিষেই বিষণ্ণতায় ভরে গেল। মনটাকে সান্ত্বনা দিয়ে রাখলাম যে পৃথিবীতে তো কেউ আর সারা জীবন বেঁচে থাকতে আসে না, সবাইকেই তো যেতে হবে কোনো না কোনো একদিন এই পৃথিবী ছেড়ে। লতা না হয় একটু তাড়াতাড়ি চলে গেল। এসব ভাবতে ভাবতে প্রাইভেট চলে আসলো। প্রাইভেট ও স্কুল শেষে চলে আসলাম বাসায়। বাসায় আসার পথে লতাদের বাসা পড়ে। লতার মা আমাকে দেখে মুখ চেপে কান্না করতে করতে চলে গেলেন বাসার ভিতরে। মনে হলো হাজারো ব্যথা মনে নিয়ে আছেন তিনি। আমিও বাসায় চলে আসলাম, কারণ একটু পরেই সন্ধ্যা নেমে আসবে। বাসায় এসে পড়তে বসে পড়লাম, আর পড়া শেষ করতে করতে বেজে গেল রাত প্রায় 12টা। মা টেবিলে খাবার রেখে গেছেন, আমি খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়লাম। রাতে আবারও সেই কারোর হাঁটার আওয়াজে ঘুম ভেঙে গেল। এবার মনের মধ্যে অনেক সন্দেহ হলো, কে হতে পারে এত রাতে। তাই আমি আমার দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখার চেষ্টা করলাম। কিছুক্ষণ পর দেখলাম লতাদের বাড়ি থেকে আমার নিয়ে আসা পুতুলটা বারান্দায় হাঁটছে। ভয় আমার বুক শুকিয়ে যাচ্ছে। দৌড়ে গেলাম পুতুলটা যেখানে রেখেছিলাম সেই ঘরে। গিয়ে দেখি পুতুলটা তার জায়গায় নেই। আমি নিশ্চিত এই পুতুলের ভিতরে কোনো রহস্য লুকিয়ে রয়েছে। আমি পুতুলের কথা ভাবতে ভাবতে পুতুলটা আমার সামনে এসে হাজির। আমি পুতুলটাকে আমার সামনে দেখে অনেক ভয় পেয়ে যাই। ভয়ে কথা বের হচ্ছে না মুখ দিয়ে, আর পুতুলটা আগের থেকে যেন আকারে অনেক বড় হয়ে গিয়েছে। চোখ দুটো যেন কোনো নিকষ কালো পাথর দিয়ে তৈরি করা হয়েছে। পুতুলটা আমার কাছে চলে আসছে। আমি জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়লাম। কিছুক্ষণ পর যখন চোখ খুললাম, দেখি মা ও বাবা আমার পাশে। মা বলল যে তোর রুম থেকে জোরে চিৎকার শুনে তাড়াতাড়ি তোর বাবা আর আমি এখানে চলে আসলাম দেখতে তোকে। আর এসে দেখি তুই ফ্লোরে পড়ে আছিস। কি হয়েছে মা? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস মনে হয়, তাই না? আমি মনে মনে ভাবলাম মাকে সব সত্যি কথা বললে হয়তো অনেক চিন্তা করবে, তাই বিষয়টা এখন আড়াল করে রাখলাম। আর মাকে ভুলভাল বুঝিয়ে ওনার রুমে যেতে বললাম। কিন্তু মা সে রাতে আর রুমে গেল না। বাবা, মা ও আমি সেদিন একই রুমে ঘুমালাম। পরের দিন সকাল হতেই আমি পুতুলটাকে অনেক দূরে ফেলে দিয়ে আসলাম। আর মনে মনে ভাবলাম, যাহ বাবা, বাঁচা গেল এই অলৌকিক পুতুলের হাত থেকে। সেদিন আর সেই পুতুল নিয়েই ভাবলাম না কিছু। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। আমিও আগের মতো চলতে থাকলাম। কিন্তু হঠাৎ একদিন রুমে এসে দেখি সেই পুতুলটাকে কে যেন আমার রুমে এনে রেখে দিয়ে গেছে। আমি মাকে জিজ্ঞাসা করলাম যে এই পুতুলটাকে কে রেখে দিয়ে গেছে আমার রুমে। মা উল্টো আমাকে ঝাড়ি দিয়ে বলল, নিজের পুতুল নিজে রাখছিস হয়তো, নাকি পুতুল নিজে নিজেই হেঁটে হেঁটে আমাদের বাসায় চলে আসছে। মায়ের কথায় সেদিন রাতের কথা মনে পড়ে গেল। আমার অজান্তেই শরীরটা একেবারে শিহরিত হয়ে উঠল। আমি মায়ের সাথে কথা না বলে পুতুলটাকে আবার ময়লার বালতিতে ফেলে দিয়ে আসলাম। একটু পরেই একটা গাড়ি এসে ময়লার বালতিটা নিয়ে গেল। আমি বললাম, যাক, আপদ বিদায় হলো। কিন্তু আমার জানা ছিল না যে এই পুতুলটা আমার জীবনটাকে পুরোটাই শেষ করে দেবে। এভাবে দিনটা শেষ হয়ে আসলো। বিকেলে গিয়েছিলাম এক জায়গায় ঘুরতে। বাসায় এসে দেখি পুতুলটা আবার আমার বিছানায়। আমি এবার অনেক ভয় পেয়ে যাই, কিন্তু ভয়ের কথা মাকে বা বাবাকে বলা যাবে না। কি করব কিছু বুঝতে না পেরে একটা ভাইয়াকে ফোন দিলাম। যদিও সে আমার এক দূর সম্পর্কের মাসির ছেলে, তবে আমাকে দেখলে তার প্রেম উঠলে পড়ে। মানে সহজ কথায় আর কি, পছন্দ করে আমাকে। যদিও তাকে আমি তেমন পাত্তা দিই না। তাকে ফোনে সব কথা খুলে বললাম, কিন্তু আমার জানা ছিল না যে সে এতটা ভীতুর ডিম। আমার কথা শুনে সে একদমই বলে দিল যে সে নাকি পারবে না। আর সাথে এটাও বলল যে আমি তার কে হই যে সে আমাকে সাহায্য করবে। আমি কি করব না ভেবে তাকে বললাম যে আমি তোমাকে পছন্দ করি। বিশ্বাস করবেন না ভাই, পাল্টি খেতে 1 ন্যানো সেকেন্ডও সময় লাগলো না তার। সে বলল, আচ্ছা
আমি কালকে তোদের বাসায় যাব। মা মামার জন্য কিছু পিঠা বানিয়েছে, সেটাই দিতে যাব। তখন দেখবো কি করা যায়, কেমন? আমিও তার অপেক্ষায় থাকলাম। তার পরের দিন সে আসলো। আমাকে দেখে তো সে যেন হাতে চাঁদ পেয়েছে বলে মনে হলো। সেই পুতুলের কথা বললাম যেমনি, অমনি বেলুনের মতো চুপসে গেল সে। তারপর অনেক ভাবলো, আর তার কোন জানি একটা ফ্রেন্ডকে ফোন দিল আর বলল যে পুতুলটাকে নিয়ে কি করা যায় বলতো। তার ফ্রেন্ড নাকি বলল যে পুতুলটাকে একটা তান্ত্রিককে দেখানোই ভালো হবে। কিন্তু আমি তান্ত্রিকের কাছে যাব কিভাবে? আমাকে তো বাসা থেকে বের হতেই দিবে না। ভাইয়া একটা প্ল্যান করলো। আমাকে বলল মাকে বলতে যে মাসিদের বাসায় যাওয়ার কথা। আমিও সেই কথাই বললাম। প্ল্যানটা কাজেও এলো। আমরা পুতুলটাকে নিয়ে বেরিয়ে পড়লাম তান্ত্রিকের উদ্দেশ্যে। ভাইয়া ও আমি পুতুলকে নিয়ে তান্ত্রিকের সামনে বসে আছি। তান্ত্রিক বলল যে পুতুলটাকে একবার দেখান তো দেখি। আমি যেই পুতুলটা ব্যাগ থেকে বের করেছি, তান্ত্রিক পুতুলটার দিকে তাকিয়ে কিছুটা উৎকণ্ঠ নিয়ে বলে উঠলেন যে, এই পুতুলটা কোথায় পেয়েছো তোমরা? নিশ্চয়ই কোনো মৃত ব্যক্তির কাছ থেকে নিয়েছো, তাই না? তান্ত্রিকের কথা শুনে আমি তো অবাক। আমি যে লতার কাছ থেকে এটা নিয়েছি সেটা তান্ত্রিক জানলেন কিভাবে? আমি থতমত করে সত্যিটা বলে দিলাম। আমার কথা শুনে তান্ত্রিক বলল যে এই পুতুলে নাকি কারোর আত্মা রয়েছে, আর সেই জন্যই লতার মৃত্যু হয়েছে। আমি অনেকটা ভয়ে ভয়ে বললাম যে আমার তাহলে পুতুলটা নিয়ে আসা ভুল হয়েছে, তাই না? তান্ত্রিক বলল যে অবশ্যই ভুল হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে যে পুতুলটা কারোর কাছে একবার আসলে নিজের থেকে যেতে চায় না, কেবল মৃত্যু চায়। আমি তান্ত্রিকের কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যাই। আমি তান্ত্রিককে অনেক অনুরোধ করে বলি যে আমার কি আর বাঁচার কোনো পথ নেই? তান্ত্রিক বলল যে উপায় একটা আছে, কিন্তু সেটা যে অনেক ভয়ানক। তোমাকে অমাবস্যা রাতে একাই একটা কবর বাড়ি থেকে মৃত লাশের কাপড় নিয়ে আসতে হবে, আর সাথে তোমার আঙ্গুল কেটে ওই কাপড়কে রক্ত দিতে হবে। তার সাথে আরও একটা শর্ত আছে। আমি আবার কি শর্ত? তান্ত্রিক বলে যে তোমাকে একা একা যেতে হবে কাপড় আনতে, কিন্তু তুমি যে কবরের কাপড় নিয়ে আসবে সে কবরের লাশ তোমার পিছু পিছু আসবে, কিন্তু তুমি ভয় পাবে না, কারণ ভয় পেলে ও তোমাকে সেখানেই মেরে ফেলবে। আমি অনেকটা হতাশ হয়ে মুখ মলিন করে বলি, আমি বাঁচার জন্য এইটুকুনি তো করতেই পারি। এদিকে ভাইয়াকে দেখছি না, কোথাও নেই। একটু চোখ ফিরিয়ে দেখতে গিয়ে দেখলাম দরজার ওপারে লুকিয়ে আছে সে। আমি মনে মনে অনেক ভয় নিয়েও হেসে বললাম, যে কিনা আমায় পছন্দ করে সে এমন ভীতু হলে চলবে? তো আমরা সেদিনের মতো ঘরে চলে আসি। ঘরে এসে যেন আমি কোনো শান্তি পাচ্ছিলাম না। বারবার পুতুলের কথা ভাবছিলাম, কেন যে আনতে গেলাম পুতুলটাকে, যেন নিজেই খাল কেটে কুমির এনেছি। এদিকে অমাবস্যা আসতে আর একদিন। ভাইয়াকে বললাম আসতে, সে অমনি বলে দিল সে নাকি অনেক ব্যস্ত, আসতে পারবে না। আমি কিছুটা বুদ্ধি খাটিয়ে বললাম, না আসলে নাই আসবে, আমি ভেবেছিলাম তুমি আসলে বাবাকে আমাদের বিয়ের কথা বলতাম আর কি। তারপর আর কি হবে, এক দৌড়ে চলে এসেছেন উনি। তারপর অমাবস্যার রাতে আমরা আমি আর আমার ভাইয়া দুজনে মিলে আমাদের কাছের একটা কবর বাড়িতে যাই, কিন্তু শর্ত মতে ভাইয়াকে নির্দিষ্ট দূরত্বে রেখে আমি একাই যাই সেখানে। পরিবেশটা ছিল সেদিন খুবই নির্জন আর শুনশান। আমি হাতে একটা লাইট নিয়ে আস্তে আস্তে কবরের পাশে যাই, গিয়ে একটা কাপড় নিয়ে আসতে থাকি। কিছুক্ষণ পর আমার মনে হচ্ছিল কে যেন আমার পিছন পিছন আসছে। আমি তান্ত্রিকের কথা মতো ভয় না পাওয়ার মতো করে চলতে থাকি। কিছুক্ষণ পরে আমার ঘাড়ে কারোর গরম নিঃশ্বাস পড়ার মতো লাগতে থাকে। পিছনে ঘাড় ঘুরাতেই দেখি কালো একটা অবয়ব আমার সামনে দাঁড়িয়ে আছে। দেখে পুরো গা আমার শিহরিত হয়ে উঠল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ভাইয়াকে যে কি বলে ডাকবো, গলায় মনে হয় না এরকম আর শক্তি আছে বলে। আমি সজোরে চিৎকার করার চেষ্টা করছি, আর এদিকে মনে হয় যেন কোনো শব্দই বের হচ্ছে না আমার। কেউ শুনতেই পাচ্ছে না বোধহয় আমার কথা। আর আমার সামনে থাকা অবয়বটা আমার কাছে আসতে থাকে। আমি মনে মনে ভাবলাম, এবার মনে হয় আমার কাহিনী শেষ হয়ে এলো।
নিকষ কালো অবয়বটা আমার সামনে এসে ভয়ঙ্কর আওয়াজে বলল যে, আমার কাপড় আমাকে ফিরিয়ে দাও, আমি কাপড় না নিয়ে তোমার পিছু ছাড়ব না। আমি তখন ভয়ে কাপড়টা তার সামনে ফেলে দিলাম। তার সাথে সাথে কাপড় সহ অবয়বটা কালো অন্ধকারে মিলিয়ে গেল। চারপাশের পরিবেশটা আবার স্বাভাবিক রূপে ফিরে এলো। আমি তৎক্ষণাৎ ওইখান থেকে দৌড় দিয়ে চলে আসলাম। আর আসার সময় শুনলাম পিছন থেকে আওয়াজ আসছে যে কেউ আমাকে যেন বলছে, আজকের মতো বেঁচে গেলে, আর একটু হলেই তোমাকে মেরে ফেলে দিতাম, কপাল তোর অনেক ভালো। আমি পিছনের কথায় কোনো কান না দিয়ে চলে আসি ভাইয়ার কাছে। সে আমাকে বলে যে, তোর আসতে এত দেরি হলো কেন রে? আমি ভাইয়াকে বলি, আগে আমাদের বাসায় যেতে হবে, এই জায়গা থেকে আমাদের আগে বের হতে হবে, তোমাকে বাসায় গিয়ে সব খুলে বলবো, এখন চলো। ভাইয়াও আমি বাসায় চলে আসি। বাসায় এসে আমার অনেক রাগ হয় যে একটা এই যাচ্ছে তাই পুতুলের জন্য লাইফটা হেল হয়ে যাচ্ছে পুরো। আমি পুতুলটাকে সজোরে ফ্লোরে আছাড় মারি, গায়ের জোরে এত জোরে পুতুলটাকে আছাড় মারি যে পুতুলটার একটা অংশ ভেঙে যায়। আমি আর পুতুলটিকে ওঠাইনি। রাতে ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ কারোর কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায় আমার। খুঁজতে থাকি কান্নার উৎস, কিন্তু কোথাও কাউকে দেখতে পাইনি। পরে দেখি যে পুতুলটার থেকে কান্নার আওয়াজ আসছে, আর আমার আছাড় দেওয়ার পর সেটা ছিটকে খাটের তলায় চলে গিয়েছিল। আমি ভয় ভয় পুতুলের কাছে গিয়ে দেখি যে সেটার চোখ বেয়ে পানি পড়ছে আর এক নাগারে কান্নার আওয়াজ আসছে। আমি পুতুলটাকে হাতে করে তুলে দেখলাম আমার রুমের কোণায় কোনো এক মেয়ের কালো আবছায়া অবয়ব, চুল, এলোমেলো চেহারা দেখা যাচ্ছে না ঠিক। মেয়েটা কান্নারত গলায় আমায় বলতে থাকলো যে, তুই আমার পুতুলটাকে ছুঁড়ে মারার কে রে? তোর জন্যে আমার সাধের পুতুলের একটা অংশ ভেঙে গেছে। আমি লাইট অন করতেই দেখি লতা দাঁড়িয়ে আছে। তার চেহারা অনেকটা ভয়ঙ্কর হয়ে গিয়েছে, চোখের মনি সাদা হয়ে গেছে। তাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যাই আমি। হঠাৎ গলায় হাত দিয়ে দেখি যে গলায় প্রচণ্ড ব্যথা অনুভব করছি। ভালোভাবে দেখতে আয়নাতে গিয়ে দেখি যে গলায় কালো দাগ পড়ে গেছে আমার। আমি আরও ভালোভাবে দেখতে গিয়ে দেখি যে আয়নার ভেতরে আমার ছবির জায়গায় অন্য কারোর ছবি দেখাচ্ছে। ছবিটা অস্পষ্ট আর ভয়ানক, আর সে বলছে যে আমি তোকে আমার সাথে না গিয়ে ছাড়বো না। আমি অবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারলাম না। মনে হচ্ছে কেন যে অভিশপ্ত পুতুলটাকে আনতে গিয়েছিলাম কে জানে। আমার পুতুলের কথা মনে পড়তেই পুতুলটা খুঁজতে লাগলাম, কারণ কিছুক্ষণ আগেই পুতুলটা আমার সামনেই ছিল, এখন নেই। তবে কি লতাই নিজের পুতুলটা নিয়ে চলে গেছে? গেলে তো ভালোই হয়। পুতুল থেকে আমার নিষ্কৃতি ঘটল। আমি ব্যস্ত হয়ে পড়লাম নিজের কাজে। এভাবেই বেশ কিছুদিন কাটলো। ঘটনাটা ঘটল বেশ কিছুদিন পর। আমাদের গ্রামের একজনের মৃত্যু হয়েছে, ঠিক লতার মৃত্যুর মতো। আমি খবরটা শুনে বেশ চমকে গেলাম। আমার মনে পড়ল এটা ঠিক সেই পুতুল, তার কাজই মনে হয়। তারপর আবার বেশ কিছুদিন কেটে যায়, সব কিছু ঠিক থাকে। কিন্তু একদিন আবারও ঘটল ঠিক আগের মতো মৃত্যু রহস্য। অনেকেই মনে করলো কোনো সিরিয়াল কিলারের কাজ, কিন্তু আমার মনে হতে লাগলো এইটাও ওই অভিশপ্ত পুতুলের কাজ। আমায় এসবের রহস্য বের করতে হবে। খুঁজতে লাগলাম লতা মারা যাবার আগে কোথায় কোথায় গিয়েছিল, কি কি করেছিল। আমি বেশ কয়েকদিন ধরে খোঁজার পর কিছু কিছু কথা জানতে পারলাম যে লতা কোনো এক ছেলেকে অনেক ভালোবাসতো। আমি কথাটা শুনে বেশ অবাক হই। যে মেয়ে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, সে যে কেন লুকালো তার ভালোবাসার কথাটা আমার কাছ থেকে। আমি আরও খোঁজ খবর নিতে জানতে পারি যে লতার স্বাভাবিক মৃত্যু হয়নি, সে নাকি সুইসাইড করেছিল। তার পরিবার বিষয়টাকে ঢাকতে বাইরে বলেছিল যে লতার নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছে। আমার কাছে বিষয়গুলো অনেক খোলসা হতে লাগলো এক এক করে, কিন্তু শেষ রহস্যটা যেন কিছুতেই মিলাতে পারছিলাম না। হঠাৎ মনে পড়লো লতা বলতো যে আমার একটা ফেভারিট ডায়েরি আছে, আমি সুখ দুঃখের সব কথা সেখানে লিখি। ওটা নাকি তার বাবা তার জন্মদিনে তাকে গিফট করেছিল।
আমি আবারও লতাদের বাসায় যাই। আর তার রুমে যেতে চাইলে তার মা আমাকে যেতে দেন না। আমি একটু কৌশলে বলি যে লতা মারা যাওয়ার আগে আমার কাছ থেকে আমার একটা নোটবুক ধার নিয়েছিল, সেটাই নিতে এসেছি। তার মা এবার আর কোনো বাধা দেয়নি। আমি তার রুমে গিয়ে এক এক করে সব জায়গায় খুঁজতে থাকি, কিন্তু কোথাও পাই না। লতার মাকে বলি, কি লতার বইগুলা কোথায়? তার মা বলে সব কিছু তার রুম থেকে বের করে স্টোর রুমে রেখে দেওয়া হয়েছে। আমি নিজে গিয়ে খুঁজতে থাকি স্টোর রুমে। এক এক করে সব জায়গা খোঁজার পর দেখলাম যে নীল রঙের একটা ডায়েরিতে লতার নাম লেখা রয়েছে। আমি শিওর যে এই ডায়েরিটাতেই লতার মৃত্যুর কিছু রহস্য রয়েছে। এই ডায়েরিটা থেকেই লতার মৃত্যুর কিছু রহস্য নিশ্চয়ই বের করা যাবে। আমি ডায়েরিটা নিয়ে বাসায় চলে আসি। এসে সব কাজ বাদ দিয়ে দরজাটা বন্ধ করে দিই। মা বলে, কিরে দরজা বন্ধ করেছিস কেন? আমি মাকে বললাম, আজকে একটু নিরিবিলি থাকতে দাও আমায় প্লিজ, কেউ কোনো ডিস্টার্ব করবে না আমায়। মা কিছুটা চিন্তিত হয়ে বলল যে এখনকার ছেলে মেয়েদের কোনো কথায় যেন কেন যে ভাল লাগে না, কি যে হচ্ছে আমাদের সন্তানদের ভবিষ্যৎ। আমি মাকে বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিই। আমার মনটা ডায়েরিটা পড়ার জন্য যেন তর সইছে না আর। আমি নীল রঙের ডায়েরিটা বের করেই পড়তে লাগলাম। লতার ডায়েরিতে তার সুখ দুঃখ নিয়ে সবাইকে নিয়ে লিখেছে। আমি পড়তে পড়তে একটা পৃষ্ঠাতে আমার চোখ আটকে গেল। দেখি যে লতা একটা ছেলের কথা বলেছে, যে সে নাকি তাকে অনেক ভালোবাসে, কিন্তু তার মা বাবা জানতো না বিষয়টা। আর লতা তার প্রেম কাহিনী সব বর্ণনা করে ওই ডায়েরিতে। সাথে তাদের প্রথম দেখা, ছেলেটার নাম, গ্রামের নাম, ওর বাবার নাম, সমস্ত কিছুই লেখা রয়েছে। মোটামুটি ভালোই ছিল তাদের প্রেম কাহিনী। কিন্তু হঠাৎ মনে পড়লো ছেলেটার নাম আমি কোথায় যেন একটা পড়েছি, আর তার বাবারও নাম কোথায় যেন একটা লেখা ছিল। একটু পরে মনে পড়লো যে কয়দিন আগে একজন ছেলের মৃত্যু হয়েছে, সেটি আর কেউ নয়, এই ছেলেটি। আমার কপাল ঘামতে থাকলো, গলা শুকিয়ে আসতে লাগলো। আমি পড়া বন্ধ করলাম না, এক এক করে পড়তে লাগলাম সবগুলো ঘটনায়। আমি দেখলাম যে সে তার ডায়েরিতে লিখে রেখেছে তার প্রিয় মানুষদের নাম। সেই লিস্টে আমার নামও আছে। আমি আমার নাম দেখে ওর প্রতি আমার ভালোবাসা বেশ কয়েক গুণ বেড়ে গেল। কিন্তু তার পরের লাইনে সব কিছু যেন এক নিমেষে শেষ হয়ে গেল। আমি তার পরের লাইনটা পড়ে দেখলাম যে লতা লিখেছে সে নাকি তার প্রিয় মানুষদের ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না, তাই সে কোথাও চলে গেলে তাদের নিজের সাথে করে নিয়ে যাবে। আমার বুঝতে সমস্যা হলো না যে সে কোথায় নিয়ে যাওয়ার কথা বলছে। আমি বুঝলাম তার মৃত্যুর সাথে সাথে আমাদেরও, মানে তার প্রিয় মানুষদেরও সাথে নিয়ে যাওয়ার কথাই সে বলেছে। এক মুহূর্তের ব্যবধানে সব কিছু রহস্য আমার কাছে একদম খোলসা হয়ে গেল। তার মানে লতা মারা যাবার পরে তার আত্মা আমাদের নিয়ে যাওয়ার জন্য ফিরে এসেছে। আমি ভালোভাবে তার প্রিয় মানুষদের নামগুলি পড়লাম। শুনতে কাকতালীয় হলেও আমি বাদে তার সব প্রিয় মানুষগুলি কোনো না কোনো রকমভাবে মারা গেল, তাও আবার মাত্র কয়েকদিনের ব্যবধানে। আমি বুঝতে পারলাম যে নেক্সটে মনে হয় আমার মৃত্যু নিয়ে আসতে চলেছে লতা নামের আত্মা। আমার তার ডায়েরিটা পড়তে পড়তে প্রায় রাত 10টা বেজে গেল। এদিকে মা খাবার খাওয়ার জন্য ডাক দিতে লাগলো আমায়। আমি মায়ের কথা না ফেলতে পেরে খেতে চলে গেলাম। ডায়েরিটা বিছানাতেই ফেলে গেলাম। সবাই খাচ্ছে, কেন জানি না আমার খাবার পেটে যাচ্ছে না। সব অদ্ভুত রকমের চিন্তা ভাবনা আমার মাথায় ঘুরপাক খেতে থাকে। মা বাবা আমার এমন হাবভাব দেখে বললেন, কি হয়েছে মা, আজকে কি তোর মন খারাপ? বিশ্বাস করতে পারবে না, আমার মৃত্যুতে মা বাবাকে ছেড়ে আমায় চলে যেতে হবে ভাবতেই দু চোখ বেয়ে গড়িয়ে আসতে লাগলো জল। আমার চোখে জল দেখে মা খাবার প্লেট ফেলে আমার কাছে এসেই আমাকে জড়িয়ে ধরে বলল, আমার মিষ্টি মেয়েটাকে কেউ কিছু বলেছে নাকি? কেন কান্না করছিস মা? আমি এবার মা বাবাকে সবকিছু খুলেই বলে ফেললাম। মা ও বাবা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, সব কিছু ঠিক হয়ে যাবে, তুই কোনো চিন্তা করিস না। কাল সকালে দেখি তোকে কোনো একটা ভালো ওঝার কাছে নিয়ে যাব। এদিকে আমি খাওয়া শেষ করে আমার রুমে চলে আসলাম। এসেই দেখি আমার বিছানায় লতা নিজের ডায়েরিটা পড়ছে। আমি যেতেই সে আমার দিকে তাকালো, কিন্তু কোনো ভয়ানক চেহারা ছিল না তার। যেন মনে হচ্ছে সেই আগের চিরচেনা লতা আবার ফিরে এসেছে।
আমি তার কাছে এসেই বললাম, আমি কি দোষ করেছি যে তুই আমাকে তোর সাথে নিয়ে যেতে চাইছিস? সে কোনো কথাই বলছে না, কেবল নীরবে চোখের জল পড়ছে তার। আমি স্পষ্ট দেখতে পারলাম, কিন্তু আমি তার চোখের জল মুছে দিতে গিয়েই দেখলাম যে তাকে ছোঁয়া যাচ্ছে না। সে বলল, আমি আর আগের লতা নেই রে যে তুই আমাকে ছুঁতে পারবি। আমি তাকে বলি যে প্লিজ আমাকে মারিস না, আমি আমার মা বাবাকে ছাড়া থাকতে পারবো না। সে বলল, আমি তোর রুমে অনেক আগেই এসেছি, আমি তোর আর তোর মা বাবার কথাও শুনেছি। আমি তোকে নিতে আসিনি রে, আমি এসেছি বিদায় নিতে। আমি চলে যাচ্ছি, ভালো থাকিস, পারলে আমাকে মাফ করে দিস। আমি তোকে অনেক জ্বালিয়েছি, আর আমার বাবা মাকে আমার জন্য দোয়া করতে বলিস। এসব বলেই সে ধোঁয়ার মতো মিশে যেতে লাগলো। আর যেতে যেতে বলল যে আমার পুতুলটা তোর অনেক প্রিয় ছিল, তাই না? তাই আমার শেষ স্মৃতি হিসেবে তোর কাছে দিয়ে গেলাম। এইটা যখনই দেখবি আমার কথা মনে পড়বে তোর। এসব বলেই সে মিশে গেল হাওয়ায়। আমি অনবরত কান্না করতেই থাকলাম। হাজার হলেও সে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তার সাথে জড়িয়ে আছে আমার হাজারো স্মৃতি। কত স্কুল ফাঁকি দিয়ে ফুচকা খেতে গেছি, সেদিন যেন তার সব স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে বেড়াতে লাগলো। আমার কল্পনা ভাঙলো বিছানায় আগুন দেখে। দেখলাম নীল রঙের ডায়েরিটাতে আগুন লেগে গেছে। আগুনের লেলিহান শিখায় কালো থেকে নিকশ কালোতে পরিণত হচ্ছে সেটা, কিন্তু বিছানা পুড়ে যাচ্ছে না। আর তার পাশেই ছিল পুতুলটা। আমি পুতুলটাকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে বললাম, কেন চলে গেল লতা? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, কিভাবে তোর এই ফ্রেন্ডকে রেখে ভালো থাকবি? নিজের মনে হচ্ছে যেন কোনো প্রিয় মানুষকে হারানোর কতটা যন্ত্রণা হচ্ছে নিজেকেই বলে বোঝাতে পারবো না। তো এই তো ছিল আজকের রোমহর্ষক এপিসোড। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি তোমাদেরও থেকে থাকে এরকমই কোনো অলৌকিক অভিজ্ঞতা, বা তোমাদের সাথেও ঘটে থাকে এরকমই কোনো ভৌতিক বা সুপারন্যাচারাল ঘটনা, অথবা যদি তোমাদেরও এরকম কোনো ঘটনা জানা থাকে, তাহলে সেই ঘটনা লিখে পাঠাতে পারো আমাদেরকে আমাদের ইমেল আইডি romanchorahosyo@gmail.com এ। আমি নিজের গলায় সেন্ডারের নাম সহ তা পড়ে শোনাবো আমাদের রহস্য রোমাঞ্চ পরিবারের সকলকে। তবে সেন্ডারের আপত্তি থাকলে নাম গোপন করেই পড়ে শোনানো হবে সেই ঘটনা। আর যদি কেউ কল রেকর্ডিংয়ে ঘটনা শেয়ার করতে ইচ্ছুক থেকে থাকো, সেক্ষেত্রেও আমাদেরকে মেলে জানাতে পারো সেই কথা, তারপর আমরাই কন্ট্যাক্ট করে নেব তোমাদের সাথে। আর আজকের এপিসোডটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করতে ভুলো না, আর ভিডিওটা শেয়ার করে দিও নিজেদের বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজনদের সাথে। এবং এরকমই আরও দুর্ধর্ষ ভয়ের নতুন নতুন এপিসোড শুনতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে আমাদের চ্যানেলে ভিডিও আসা মাত্রই তার নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের কাছে। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হব তোমাদের মাঝে আরও একটা অলৌকিক অদ্ভুত এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। শুভরাত্রি।